স্বাগত সকলকে। দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসবে, যদি না আসে তাহলে পরীক্ষা ক্যান্সেল। প্রশ্নটি হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। মোস্ট কমন কোশ্চেন, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তো যারা যারা চাইছো যে এই প্রশ্নটা লিখে আসবে, ট্যাকল করে আসবে, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং এখানে যা নোটস রয়েছে সেটাই তোমরা চেপে দিয়ে চলে আসবে, ফুল নম্বর পাবে, এটুকু গ্যারেন্টি। তো চলো আজকের ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 53 নম্বর ধারায় রয়েছে ভারতের রাষ্ট্রপতির পদ সংক্রান্ত বিষয়। 52 নম্বর ধারা থেকে শুরু হয়েছে, অনুচ্ছেদ থেকে 52 নম্বর সংবিধানের পঞ্চম অংশ অর্থাৎ 5 নম্বর অধ্যায় থেকে রাষ্ট্রপতির সম্পর্কে আলোচনা করা হয়েছে। 5 নম্বর অধ্যায়ে কেন্দ্রের কার্যনির্বাহী রাষ্ট্রপতি হাতে ন্যস্ত থাকে, অর্থাৎ ভারতের যা সমস্ত কার্য হয়, অফিসিয়ালি সরকারি কাজ যা হয় সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির নামেই সম্পাদিত হয়ে থাকে। সংবিধানে রাষ্ট্রপতিকে যে প্রকৃত ক্ষমতা দেওয়া হয়েছে তাকে একটি ভাগে আলোচনা করা যেতে পারে। তার মধ্যে রয়েছে শাসন সংক্রান্ত ক্ষমতা রয়েছে। প্রথমে শাসন সংক্রান্ত ক্ষমতা হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ প্রণোদের হিসাবে অভিহিত করা হয়, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রথম এবং সর্বোচ্চ নাগরিক, তারপরে আমরা হলাম। তো দেশের প্রথম এবং সর্বোচ্চ নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে বলা হয়। সংবিধান অনুযায়ী তিনি নিজে বা তার অধীনস্থ কর্মচারীদের মাধ্যমে শাসন সংক্রান্ত কার্যাবলী করে থাকেন। তিনি করতে পারেন বা তিনি তার যে আন্ডারে যে লোকগুলো রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, এই সমস্ত যে লোকগুলো রয়েছে এরা কাজগুলো করবেন। তো রাষ্ট্রপতি হচ্ছে সর্বোচ্চ ব্যক্তি যিনি দেশের শাসন কার্য পরিচালনা করে থাকেন। তিনি না করলেও তার মাধ্যমে যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উপরাষ্ট্রপতি এরা রয়েছেন, এই সমস্ত লোকগুলো সেই কাজগুলো করে থাকেন। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, রাষ্ট্রপতি ভারতের প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী, নামমাত্র শাসক হচ্ছেন রাষ্ট্রপতি। অর্থাৎ আমাদের ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন একজন নামমাত্র শাসক, তিনি তার মাধ্যমে তার নামে সমস্ত কাজ সম্পাদিত হয়। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা দেখি ভারতের সমস্ত কাজ করে থাকেন প্রধানমন্ত্রী, যার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রপতির পরামর্শে। রাষ্ট্রপতিকে তো থাকতেই হবে, কিন্তু আমাদের দেশে যে রাষ্ট্রপতি রয়েছে তাকে শুধু রাখা হয়েছে নামমাত্র। কারণ আমাদের দেশের রাষ্ট্রপতির যে পদ নেওয়া আছে সেটি হয়েছে আমেরিকা থেকে। আমেরিকার যে রাষ্ট্রপতি যেমন রয়েছে সেখানে রাষ্ট্রপতি সমস্ত কাজ করে থাকেন এবং রাষ্ট্রপতি প্রধান, কিন্তু আমাদের এখানে শুধু রাষ্ট্রপতি নামমাত্র শাসক, তার নামে সমস্ত কাজ সম্পাদিত হয় এবং সমস্ত কিছু করে থাকেন প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রপতি বিষয়টা হচ্ছে আমাদের ইংল্যান্ডের রাজা বা রানীর মতো। ইংল্যান্ডের রাজা বা রানীর যেমনি প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই, সেখানে প্রধানমন্ত্রী সমস্ত কাজ করে থাকেন, ঠিক সেই রকমভাবে ভারতে এই জিনিসটা রাখা হয়েছে। ভারতের রাষ্ট্রপতিকে সর্বোচ্চ আইনের রাখা হয়েছে এবং তার অধীনে থাকা যে লোকগুলো রয়েছে তারা কাজকর্ম করে থাকেন। মন্ত্রিসভার অন্যান্য সদস্য ভারতের অ্যাটর্নি জেনারেল, বর নিয়ন্ত্রক, মহাগণনা পরীক্ষক, নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনার, অঙ্গরাজ্যের রাজ্যপাল, উচ্চ পদাধিকারীকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তো রাষ্ট্রপতি কাদেরকে নিয়োগ করেন? মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়োগ করেন, অন্যান্য সদস্যকে। ভারতের অ্যাটর্নি জেনারেল অর্থাৎ ভারত সরকারের যে প্রধান আইনজীবী থাকেন অ্যাটর্নি জেনারেল, তাকে নিয়োগ করে থাকেন। ইউপিএসসি থেকে যে সমস্ত লোক চাকরি পায় যেমন আইএএস, আইপিএস, এদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। কমিশনার, নির্বাচন কমিশনার যিনি থাকেন তাকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। তোমরা বলবে কমেন্টে যে ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে রয়েছেন এবং ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে আছেন সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরপর হচ্ছে তিনি নিয়োগ যেমন করতে পারেন তো তিনি অপসারণও করতে পারেন, অর্থাৎ কোনো একটা রাষ্ট্রপতি এমন লোককে অপসারণ, কোনগুলো লোককে অপসারণ করতে পারবেন? যদি কোনো লোক দুর্নীতি করেন, ঠিকঠাকভাবে নিজের দায়িত্ব পালন করছেন না, এমন লোককে অপসারণ করতে পারবেন। যেমন রাষ্ট্রপতি রাজ্যপালকে অপসারণ করতে পারেন। আইপিএস, আইএএস কোনো কারাপ্টেড হয়ে গেছে, ঠিকমতো কাজ করছে না, এদেরকে তিনি কী করতে পারেন? অপসারণ করতে পারেন, অর্থাৎ সাসপেন্ড করে দিতে পারেন বা তাদেরকে চাকরি থেকে বের করে দিতে পারেন। সামরিক ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির হাতে। রাষ্ট্রপতি আমাদের দেশে যে 3টা বাহিনী রয়েছে, 3টা বাহিনী হচ্ছে বিমান বাহিনী, স্থলবাহিনী এবং জলবাহিনী। এই 3টা বাহিনী যে রয়েছে এই 3টি বাহিনীর প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সম্মতিক্রমে এই 3টি বাহিনী পরিচালিত হয়। স্থল, নৌ এবং বিমান বাহিনীর যে প্রধান থাকেন তাদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করা হচ্ছে রাষ্ট্রপতির কাজ। যদি আমাদের দেশে যুদ্ধ শুরু হয় তাহলে সেটাও ঘোষণা করবেন রাষ্ট্রপতি, যুদ্ধ সমাপ্ত হয় সেটাও ঘোষণা করবেন রাষ্ট্রপতি। এগুলো করা হবে কখন? সংসদের অনুমোদন ক্রমে। ভারতের যে পার্লামেন্ট রয়েছে তার অনুমতির সাপেক্ষে, তাদের পরামর্শের সাপেক্ষে রাষ্ট্রপতি এগুলো ঘোষণা করে থাকেন। রাষ্ট্রপতি নিজে নিজে করতে পারবেন না, অবশ্যই সংসদের পারমিশন লাগবে, কারণ আমরা হচ্ছি গণতান্ত্রিক দেশ। এরপরে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি সংসদের অনুমতি ছাড়া রাষ্ট্রপতির কোনো সিদ্ধান্ত কিন্তু বলবৎ হয় না, অবশ্যই সংসদের পারমিশন লাগবে, সংসদের সঙ্গে পরামর্শ করতে লাগবে। রাষ্ট্রপতি জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে তার ভূমিকা পালন করেন। কূটনৈতিক ক্ষমতাতে রয়েছে বিদেশে ভারতের যাবতীয় সরকারি কাজ রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। ভারতের বৈদেশিক কূটনীতিকার যিনি থাকেন তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, অর্থাৎ ভারতীয় যে দূতগুলো থাকে, আমাদের বিভিন্ন দূত যে রয়েছে বিদেশে রয়েছে, সেই দেশের খবরাখবর, এই দেশের খবরাখবর, যে দুটো দেশের মধ্যে সম্পর্ক স্থাপন, সেখান থেকে অন্য দেশ থেকে, অর্থাৎ যদি আমাদের কোনো দূত থাকে আমেরিকা, জাপান,
রাশিয়া, এগুলো সেখানে কী হচ্ছে এই দেশের মধ্যে খবর দেওয়া, এখানে কী হচ্ছে সেখানে যাওয়া। আমাদের দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি সেখানে যান তাহলে সেগুলোর ব্যবস্থা সুব্যবস্থিত করা হচ্ছে তাদের কাজ। তো এই জিনিসগুলো হচ্ছে কূটনৈতিক ক্ষমতা। আর কূটনীতি যা থাকেন এই দূতগুলো সে তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রপতি কাজগুলো করে থাকেন আনুষ্ঠানিকভাবে। সব ধরনের আন্তর্জাতিক সন্ধি আর চুক্তি রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। ভারত যতগুলো দেশের সাথে চুক্তি সম্পাদিত করবে সবগুলো কার নামে সম্পাদিত হবে? রাষ্ট্রপতির নামে। কেন সম্পাদিত হবে? কারণ তিনি ভারত যে আমাদের দেশ সেটার গার্জেন হচ্ছেন তিনি। তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা। ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি শাসন ব্যবস্থা রাষ্ট্রপতির অধীনে পরিচালিত হয়। তাছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রশাসন পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতির কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলির বিষয়ে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা রয়েছে। রাষ্ট্রপতি কয়েকটি গুরুত্বপূর্ণ কমিশন করে থাকেন, যোগ করে থাকেন। এছাড়াও রাজ্যগুলির কাজে প্রয়োজন মতো প্রশাসনিক নির্দেশ তিনি ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। রাজ্যে দেখা গেল যে রাজ্যে কোনো রকম অসুবিধা চলছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আইন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির। ভারতের রাষ্ট্রপতি আইনসভা বা সংসদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হন। অর্থাৎ আমাদের সংসদের কয়টি অংশ? আমাদের সংসদের 3টি অংশ। প্রথম হচ্ছে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা এই 3টি হচ্ছে ভারতীয় সংসদের অঙ্গ। রাষ্ট্রপতি আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য অধিবেশন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের অধিবেশন, এটা কক্ষ হবে, উভয় কক্ষের অধিবেশন আহ্বান করতে কিংবা অধিবেশন স্থগিত রাখতে পারেন। দেখা গেলো দেশে কোনো রকম এমার্জেন্সি চলছে, তো সেই সময় অধিবেশন সেশন, বিশেষ সেশন অধিবেশন আহ্বান করতে পারেন। রাষ্ট্রপতি লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগে তা ভেঙে দিতে পারেন। দেখা গেলো যে মন্ত্রিসভা যেটি রয়েছে সেটি কারাপ্টেড হয়ে গেছে, মন্ত্রী অনেক দুর্নীতি করছে, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি সেই মন্ত্রিসভাকে কী করতে পারেন? ভেঙে দিতে পারেন। তবে সংসদের অধিবেশন আহ্বান বা স্থগিত রাখার বিষয়ে লোকসভা ভেঙে দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। অর্থ বিল ছাড়া অন্যান্য বিল অনুমোদনের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষের মতবিরোধ আলোচনা অচলাবস্থা যদি সৃষ্টি হয়, অর্থাৎ উভয় কক্ষ মানে সংসদের 2টি কক্ষ রয়েছে, রাজ্যসভা এবং লোকসভা, এই দুজনের মধ্যে যদি বিবাদ সৃষ্টি হয়ে যায় যে কোনো একটা বিল এনেছে সরকার, সেটা রাজ্যসভায় পাস হয়ে গেল, লোকসভায় পাস হচ্ছে না, বা লোকসভাতে পাস হয়ে গেল, রাজ্যসভায় সমস্যা হচ্ছে, পাস হচ্ছে না, তো সেই ক্ষেত্রে এই দুটি দলকেই, রাজ্যসভা আর লোকসভাকে একসাথে রাষ্ট্রপতি ডেকে তাদের বিশেষভাবে অধিবেশন ডাকতে পারেন। রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে পারেন এবং এই যে সমস্যা সেটা অবসান ঘটাতে পারেন। সংসদের কোনো সদস্যের যোগ্যতার বিষয়ে প্রশ্ন যদি ওঠে, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে রিপোর্ট চাইতে পারেন। অর্থাৎ সংসদের সদস্য কারা থাকেন? যারা ভোট পেয়ে যেতে তারা সেখানে সংসদে যায়। তো যদি বলা হয় যে না জালি ভোট করে জিতেছে বা ঠকিয়ে জিতেছে, জিততে পারেনি, ভোটে দুর্নীতি হয়েছে, তো সেই সম্পর্কিত বিষয়গুলি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাতে পারেন। তিনি কত ভোট পেয়েছেন না পেয়েছেন সেই সম্পর্কিত জিনিস দেখাশোনার জন্য কমিশনের রিপোর্টের ভিত্তিতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। পরবর্তীতে রয়েছে মনোনয়নপত্র প্রদান। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জনকে মনোনয়ন দিতে পারেন। অর্থাৎ রাজ্যসভা যে রয়েছে সেখানকার লোক সংখ্যা হচ্ছে, সদস্য সংখ্যা হচ্ছে 252 জন। তো সেইখানে 12 জনকে তিনি, 252 জন রয়েছে কিন্তু 245 জন থাকে, তো সেখানে এই 245 জনের মধ্যে প্রত্যেকে হচ্ছে ভোট পেয়ে যেতে আসে, কিন্তু 12 জন এমন লোক রয়েছে যাদেরকে রাষ্ট্রপতি ডাইরেক্ট ঢুকিয়ে দিতে পারেন, এটি তার হাতে ক্ষমতা রয়েছে। এই 12 জন কোথা থেকে থাকবে? এই 12 জন থাকবে হচ্ছে খেলার জগৎ থেকে থাকতে পারে, সিনেমা জগৎ থেকে থাকতে পারে, বিশেষ সংস্কৃতি দিক থেকে থাকতে পারে, যে কোনো জায়গা থেকে থাকতে পারে এই 12 জন। কারণ এই যে খেলা, সিনেমা বা কোনো জায়গা থেকে যদি থাকে তাহলে হচ্ছে তাদের যে দাবি আবদার কী আছে না আছে সেখানে তারা ভালো এই বিষয়টা বুঝতে পারবে, জানাতে পারবে, তাই জন্য তাদেরকে মনোনয়নপত্র আলাদা করে দেওয়া হয় এই 12 জনকে। এছাড়া লোকসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায় যথাচিত সংখ্যক প্রতিনিধি নেই মনে করলে রাষ্ট্রপতি সেই সম্প্রদায়ের মধ্যে থেকে অনধিক 2 জনকে লোকসভায় মনোনীত করতে পারবেন। রাজ্যসভায় 12 জনকে মনোনীত করতে পারেন এবং লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 545 জন। তো এখানেও রাষ্ট্রপতি 2 জনকে মনোনয়ন দিতে পারেন। এই 2 জন হচ্ছে ইঙ্গ ভারতীয় কাদের বলা হয়? ইঙ্গ ভারতীয় হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদের হচ্ছে স্বামী ভারতীয় এবং তিনি হচ্ছে বিদেশি, মানে স্ত্রী বিদেশি, স্বামী ভারতীয়, তাদের যে সন্তান হবে তাকে ইঙ্গ ভারতীয় বলা হবে। অথবা স্ত্রী হচ্ছে বিদেশিনী এবং স্বামী হচ্ছে ভারতীয়, এদের যে সন্তান হবে এদেরকে ইঙ্গ ভারতীয় বলা হবে। তো এই সমস্ত লোকদেরও তো কথা সংসদে শোনা যায় নাকি, কারণ এরা হচ্ছে দেশের নাগরিক। তো এই সমস্ত লোকদের কথা শোনার জন্য এই জিনিসটা শুরু করা হয়েছে। লোকসভাতে এই সংখ্যক সিট রয়েছে, 2টো মাত্র সদস্য নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি নিজের ইচ্ছে মতো। যৌথ অধিবেশন ভাষণ দান। যখন রাষ্ট্রপতি, আমরা জানলাম যৌথ অধিবেশন কি, যদি 2টো কক্ষের মধ্যে বিবাদ বেঁধে যায় তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে পারেন এবং সেখানে ভাষণ দান করতে পারেন। যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। তার এই ভাষণে মন্ত্রিসভার নীতি ও কর্মসূচি ঘোষণা হয়। তাছাড়া কোনো বিল বা অন্য কোনো বিষয়ে রাষ্ট্রপতি বার্তা পাঠাতে পারেন। ধর কোনো একটা বিল এসেছে ভারত সরকার নিয়ে এসেছে, তো সেই বিলটা রাষ্ট্রপতির খুব ভালো লেগেছে, সেই বিষয়ে তিনি কী বক্তব্য রয়েছে সেটা লিখে তিনি সংসদে পাঠাতে পারেন, সেটা পাঠ করা হবে। এই জিনিসগুলো বিলের সম্মতি দান। যখন আমাদের কোনো একটা বিল যখন আইনে পরিণত হতে হয় তার জন্য সেই বিলটিকে লোকসভায় উপস্থিত করতে হয়, রাজ্যসভায় উপস্থিত করতে হয়, নির্দিষ্ট সংখ্যক ভোটে পাস হতে হয়, সেই ভোট পাস হয়ে গিয়ে রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি সিগনেচার করলে পরে সেটি বিলে পরিণত হয়। তো এটাই হচ্ছে বিলের সম্মতি দান। এই যে গৃহীত হলে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর
রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর দিতে বাধ্য হন 111 নম্বর ধারা অনুযায়ী। প্রসঙ্গত উল্লেখ্য সংবিধান সংশোধনের সংক্রান্ত কোনো বিল সংসদের উভয় কক্ষ গৃহীত হলে রাষ্ট্রপতি তাতে সম্মতি জানাতে পারেন না। সংবিধান অনুযায়ী রাজ্য আইনসভা পাস হওয়া বিল রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল এক্ষেত্রে বিলটি অনুমোদন না দিয়ে রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়ে দেয়। তো আমরা রাজ্যপাল কোথায় থাকে? রাজ্যপাল প্রতিটি রাজ্যতে থাকে। এবার রাজ্যর নিজস্ব রয়েছে, বিধানসভা রয়েছে, বিধান পরিষদ রয়েছে। সেখানেও রাজ্য যদি নির্দিষ্ট কোনো বিল আনে তাহলে সেখানে হচ্ছে রাজ্যপালের সিগনেচার লাগে সেটা আইনে পরিণত হওয়ার জন্য। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকার অপরাজিতা বিল এনেছিল। সেই বিলটি আমাদের যে বিধানসভা সেখানে পাস হয়েছে, সেটি রাজ্যপালের কাছে গেছে, কিন্তু রাজ্যপাল সেটিতে সিগনেচার না করে সেটিকে সংসদে পাঠিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে সংসদ সেই বিলটিকে রাষ্ট্রপতির কাছে আটকে রেখে দিয়েছে। তো এইগুলো হচ্ছে বিষয়। রাজ্যপাল যদি মনে করেন যে রাজ্যের এই বিলটা এসেছে এটাকে আরও ভালো করে খুঁটিয়ে দেখা উচিত, রাষ্ট্রপতিকে জানানো উচিত, রাষ্ট্রপতি বিচার বিবেচনা করে বলবেন যে কী হয়েছে, তো সেই ক্ষেত্রে তিনি সেই বিলটি রাষ্ট্রপতির কাছে স্থানান্তরিত করতে পারেন। অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি। সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন, যখন সংসদের অধিবেশন হবে না, সংসদের অধিবেশনের সময় নেই, এই সময় দেশে যদি কোনো রকম এমার্জেন্সি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন রাষ্ট্রপতি। আগাম সম্মতি দান। কয়েকটি বিল পার্লামেন্টে পেশ করার আগে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়। সেগুলি নতুন রাজ্য গঠন, রাজ্যের নাম, সীমানা পরিবর্তন সংক্রান্ত বিল ইত্যাদি। কয়েকটি প্রতিবেদন বা রিপোর্ট রাষ্ট্রপতির নির্দেশে সংসদে পেশ করা হয়। এর মধ্যে রয়েছে বাজেট সংক্রান্ত জিনিস রাষ্ট্রপতিকে প্রথমে জানিয়ে তারপরে এখানে পেশ করা হয়। এরপরে অতিরিক্ত বাজেট, যদি বেশি কোনো বাজেটের প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতির আগাম সম্মতি প্রয়োজন হয়। অর্থ কমিশনের সুপারিশ, রাষ্ট্রকর্তৃক কমিশনের রিপোর্ট, এই জিনিসগুলো রাষ্ট্রপতিকে আগাম জানিয়ে তারপরে পেশ করা হয়। এরপরে দিয়েছে আর্থিক সংক্রান্ত ক্ষমতা। অর্থ বিলের অনুমোদন। রাষ্ট্রপতি পূর্ব সুপারিশ ছাড়া কোনো অর্থ বিল লোকসভায় উত্থাপন করা যায় না। ঋণ সংক্রান্ত রাজস্ব প্রস্তাব বা সংশোধনী প্রস্তাব উপস্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হয়। রাষ্ট্রপতি যদি পারমিশন না দেয় তাহলে সেই বিলগুলো কখনোই হচ্ছে আমাদের পার্লামেন্টে বা সংসদে উপস্থাপন করা যাবে না। বাজেট সংক্রান্ত প্রস্তাবনা। প্রত্যেক আর্থিক বছরের জন্য দেশের সরকার এবং রাজ্য সরকার উভয়ই আনুমানিক আয় ব্যয়ের একটা বিবরণী পেশ করেন, যাকে আমরা বাজেট বলি। বাজেট কী জিনিস? বাজেট হচ্ছে আমার এই বছর কত টাকা খরচ হতে পারে বা এই বছর আমার কোথায় থেকে কত টাকা আয় হবে, এই সংক্রান্ত যে নথি সেটাকেই আমরা বলছি বাজেট। তো দেশের প্রতি বছর এরকম বাজেট আসে। এবারও এসেছে আমাদের 2025-26 সালের বাজেট। আবার নতুন করে বাজেট আসবে এপ্রিল মাসে। তো এইগুলোই দেওয়া হয়েছে, এপ্রিল, ফেব্রুয়ারি এরকম মাসে আছে। প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা টাইমে আসে। বাজেট অর্থমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি সংসদে উপস্থাপন করতে পারেন। অর্থমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি কী করতে পারেন? সংসদে উপস্থাপন করতে পারেন। এবং যিনি এই বাজেটটা উপস্থাপন করবেন তিনি বাজেট সম্পর্কে সম্পূর্ণ ভাষণ দিবেন, যে কোথা থেকে কত টাকা আয় হবে বা কোথায় আমরা কত টাকা খরচ করবো। এগুলো তোমরা খবর দেখলেই দেখতে পাবে যখন বাজেট উপস্থাপন হবে। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে বর্তমান ভারতের অর্থমন্ত্রী কে রয়েছেন। আপৎকালীন ব্যয় নির্বাহ। আপৎকালীন ব্যয় নির্বাহের জন্য ভারত যে আকস্মিক ব্যয়কুলান তহবিল রয়েছে তার দায়িত্বে রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকে। আকস্মিক ব্যয় নির্বাহ অর্থাৎ হচ্ছে বাজেটে উল্লেখ্য নেই, আমরা যে সারা বছর বাজেট পেশ করি তার তো একটা খরচ থাকে এবং সেখান থেকে আমরা সারা বছর টাকা সেই কাজে ব্যবহার করতে পারি, টাকা বের করে লাগাতে পারি কাজে। কিন্তু এমন কোনো হঠাৎ এমার্জেন্সি হয়ে গেল দেশের মধ্যে, যেটার কথা কিন্তু বাজেটে উল্লেখ্য ছিল না, তো সেই সময় যে এমার্জেন্সি, সেই টাকাটা হচ্ছে আমরা আকস্মিকভাবে বের করতে পারি এমার্জেন্সি ফান্ড হিসেবে, কন্টিজেন্সি ফান্ড হিসেবে। এটা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা রয়েছে। অর্থ কমিশন গঠন করা। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টনের জন্য প্রতি 5 বছর অন্তর একটি করে অর্থ কমিশন গঠন করা ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রয়েছে। যে কেন্দ্রকে কত টাকা দেওয়া হবে, রাজ্যগুলোকে কত টাকা দেওয়া হবে, এই সংক্রান্ত বিষয়গুলো দেখার জন্য অর্থ কমিশন গঠন করা হয় 5 বছর পর পর। 5 নম্বরে দিয়েছে বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি বিচার সংক্রান্ত ক্ষমতা রয়েছে। বিচারপতি নিয়োগ। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যে বিচারপতি থাকে তাদের নিয়োগ করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। তোমরা জানাবে যে বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রয়েছে, কমেন্ট বক্সে জানাবে। সংসদের সুপারিশে এই বিচারপতির অপসারণ করার ক্ষমতাও রাষ্ট্রপতির হাতে রয়েছে। এরপর দিয়েছে দণ্ডিত ব্যক্তিদের ক্ষমা প্রদান। ফৌজদারি মামলায় দণ্ডাক্তপ্রাপ্ত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত রাখা বা হ্রাস করা অথবা দণ্ডাক্তপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদান করার ব্যাপারে রাষ্ট্রপতি ব্যবস্থা নিতে পারেন। রাষ্ট্রপতি মৃত্যু দণ্ডাক্তপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদান করতে বা মৃত্যুদণ্ড রোধ করতে নিতে পারেন। অর্থাৎ কোনো একজন ব্যক্তি রয়েছে যাকে কোর্ট থেকে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এবং সেই লোকটি যদি রাষ্ট্রপতির কাছে প্রার্থনা করেন, প্রাণ ভিক্ষা যদি চান যে আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভুল আর কখনোই করবো না, আমাকে ফাঁসির বদলে আমাকে অন্য কোনো শাস্তি দিন, তো রাষ্ট্রপতির যদি এখানে মন গলে যায় বা রাষ্ট্রপতির যদি দয়া হয় তাহলে সেই লোকটার যে ফাঁসি হয়েছে তার ফাঁসির সাজাকে মাফ করতে পারেন। মাফ করে তাকে মুক্তি দিয়ে দিতে পারেন, অথবা ফাঁসির সাজাকে বাতিল করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন, অথবা 20 বছর সশ্রম কারাদণ্ড দিতে পারেন। এরকমভাবে সাজাকে মাফ করতে পারেন। নেক্সট বলছে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। 1 নম্বরে দিয়েছে জাতীয় জরুরি অবস্থা। এটি 352 নম্বর ধারায় রয়েছে, অর্থাৎ 352 নম্বর অনুচ্ছেদে রয়েছে। ধারা বলা এখানে ভুল, তোমরা যখন উত্তর লিখবে এটাকে অনুচ্ছেদ লিখবে। 352 অনুচ্ছেদ। রাষ্ট্রপতি যদি মনে করেন যে যুদ্ধ বা বহিরা আক্রমণ ঘটেছে, বহিরাগতদের দ্বারা অভ্যন্তরীণ স্বদেশ বিদ্রোহ চলছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাহলে তিনি সমগ্র দেশে বা দেশের কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। বর্তমানে মণিপুর রাজ্য যে রয়েছে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মণিপুর রাজ্যে, তো মণিপুর রাজ্যে বর্তমানে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে, সেখানে রাষ্ট্রপতি শাসন চলছে।
তো এইরকমভাবে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 2 নম্বর দিয়েছে রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা জরুরি অবস্থা, অর্থাৎ কোনো রাজ্য এমন রয়েছে যেখানে রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, রাজ্যের শাসন কার্য ঠিকঠাক চলছে না, রাজ্য সরকার বিফল শাসন কার্য চালাতে, বা রাজ্যে বিশেষ বহু পরিমাণ সমস্যা তৈরি হয়েছে, সেখানে মানুষ দ্বন্দ্ব লড়াই ঝগড়া এগুলো করতে থাকে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি সেই রাজ্যের মধ্যে আলাদা করে 356 নম্বর ধারা অনুযায়ী সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। অবশ্যই তোমরা মনে রাখবে 356 নম্বর ধারা নয়, অনুচ্ছেদ। 356 নম্বর অনুচ্ছেদ দ্বারা তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। পরবর্তীতে রয়েছে আর্থিক জরুরি অবস্থা। যদি রাষ্ট্রপতি মনে করেন যে ভারতের কোনো অংশে আর্থিক স্থায়িত্ব বা সুনাম বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তিনি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। অন্যান্য ক্ষমতা কী রয়েছে রাষ্ট্রপতির হাতে? অন্যান্য ক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের সদস্য সংখ্যা ও সদস্যদের কার্যকাল ও চাকরির শর্তাবলী নির্ধারণ করা, কেন্দ্রীয় সরকার ও সংসদের সচিবালয়ের কর্মীদের নিয়োগ করা ও চাকরির শর্তাবলী নির্ধারণ করা, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, দিল্লির মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার নিয়োগ করা, তপশিলি অঞ্চল ও তপশিলি উপজাতি এবং অসমের তপশিলি অঞ্চলগুলির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা, সুপ্রিম কোর্টের আদেশ বলবৎ করার জন্য নিয়মাবলী তৈরি করা, এই সমস্ত কাজকর্ম করেন রাষ্ট্রপতি। উপসংহার বলেছে ভারতীয় সংসদের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্তই গুরুত্বপূর্ণ। লোকসভায় কোনো দল বা জোট নিরঙ্কুশ যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়, রাষ্ট্রপতি যে সক্রিয় ভূমিকা পালন করেন তা তার সাংবিধানিক ক্ষমতার এক নতুন মাত্রা সংযোজিত করেছে। তো এই ছিল আজকে রাষ্ট্রপতি আলোচনা। প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের উচ্চ মাধ্যমিকে আসার জন্য। তো এই প্রশ্নটা তোমরা খাতায় লিখে নিও, নোটটা সুন্দর করে ভিডিও থামিয়ে, এবং এই নোটটাই তোমরা লিখে আসবে ফুল নম্বর পাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দিও পরেরগুলো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য।